আমরা হাতে হাতে যেহেতু অঙ্ক করতে চাই, তাহলে চলো আমরা অঙ্কটা করার জন্য আমি তোমাদেরকে স্ক্রিনটা শেয়ার করি। গতদিন আমি ১ নম্বর অঙ্কটা তোমাদেরকে হাতে হাতে করিয়েছিলাম এবং এই ১ নম্বর অঙ্কের সম্পূর্ণ সৃজনশীল প্রশ্ন আমরা জবাব দিয়েছিলাম গতদিন। তোমরা দেখেছো আমরা হাতে হাতে অঙ্কটা করেছি। আজকে আমরা ২ নম্বর অঙ্কটা করব। আগে আমি অঙ্কটা ভালো করে একটু পড়ি। তারপর তোমরা আমার সঙ্গে সঙ্গে অঙ্কটা হাতে হাতে করবে। একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের ২০১৩ সালের ৩১শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের উৎপাদন সংক্রান্ত তথ্যাবলী নিম্নরূপ। দেখো, ব্যবহৃত কাঁচামাল রয়েছে ৬৮,০০০ টাকা। সরাসরি ওনারা ব্যবহৃত কাঁচামালের দিয়ে দিয়েছে সরাসরি। তাহলে আর আমাদেরকে ব্যবহৃত কাঁচামালের ব্যয়টা বের করতে হবে না। এটা সরাসরি দেওয়া আছে ৬৮,০০০। দেখো, চলতি কার্যের প্রারম্ভিক মজুদ এবং সমাপনী মজুদ। আমরা তৈরি মালের উৎপাদন ব্যয় বের করার সময় কিন্তু ওই চলতি কার্যের প্রারম্ভিক মজুদ এবং সমাপনী মজুদ ব্যবহার করি। চলতি কার্যের প্রারম্ভিক এবং সমাপনী মজুদ কোন কাজে ব্যবহৃত হয়? তৈরি মালের উৎপাদন ব্যয় বের করার সময় ব্যবহৃত হয়। এরপর দেখো, তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ এবং সমাপনী মজুদ রয়েছে। তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ এবং সমাপনী মজুদ আমরা কোন কাজে ব্যবহার করি? এটা আমরা বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয় বের করার কাজে ব্যবহার করি। এই সমস্ত মজুদগুলো কোথায় ব্যবহৃত হয়, কি কাজে ব্যবহৃত হয় সেটা ভালো করে তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে তৈরি পণ্যের প্রারম্ভিক এবং সমাপনী মজুদ আমরা কোন কাজে ব্যবহার করি? এটা আমরা বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয় নির্ণয় করার কাজে ব্যবহার করি। দেখো, আমাদের প্রত্যক্ষ মজুরি বলে দিয়েছে ১৪,০০০ টাকা, প্রতি ঘন্টা ২ টাকা করে। ও এখানে প্রত্যক্ষ মজুরি ১৪,০০০ টাকা না, এখানে ১৪,০০০ ঘন্টা হবে। প্রত্যক্ষ মজুরি ১৪,০০০ ঘন্টা। প্রত্যক্ষ মজুরি ১৪,০০০ ঘন্টা আর প্রতি ঘন্টা ২ টাকা করে। তাহলে এই প্রত্যক্ষ মজুরিটা আমরা মুখ্য ব্যয় নির্ণয় করার সময় ব্যবহার করব। দেখো, অন্যান্য প্রত্যক্ষ খরচ দেওয়া আছে ১৪,৪০০ টাকায়। অন্যান্য প্রত্যক্ষ খরচটাও কিন্তু মুখ্য ব্যয় নির্ণয় করার কাজে ব্যবহৃত হয়। পরোক্ষ খরচটা কারখানার উপরি ব্যয়, কারখানার বিবিধ খরচ এটাও কারখানার উপরি ব্যয়। প্রশাসনিক খরচ এবং বিক্রয় খরচ যোগ করে আমরা মোট ব্যয় বের করি। আর কারখানায় সরবরাহকৃত বিবিধ দ্রব্যাদি এটাও স্যার, কারখানার উপরি স্যার, ব্যয়। হ্যাঁ, বলো। স্যার, রোল কল হয়ে গেছে। কত তোমার রোল? ৪১৮। ৪১৮। রোল কল দিয়ে কিন্তু আবার ভাগবা না। ভাগবা নাকি? থাকবো স্যার। হ্যাঁ, থাকবা। আমি জিজ্ঞাসা করব পরে আছো কিনা। রোল কল জি স্যার। রোল কল কইরা ভাগার চিন্তা কিন্তু আমার ক্লাসে করো না। আমি বলে দিলাম। আমি কিন্তু সব নো নোট স্যার। আমি সব জি ডায়েরিতে স্যার। নোট করে রাখি যে কে রোল কল করার পর কোন দিন ভাগছে। তাদের কিন্তু কোনো সুপারিশ আমি করব না যখন টেস্টে অ্যালাউ এর প্রশ্ন আসবে। যখন পরীক্ষা দেওয়ার প্রশ্ন আসবে, ফাইনালে ফর্ম ফিল আপ এর প্রশ্ন আসবে, তখন কিন্তু আমার কাছে কেউ আসতে পারবে না। আর আমি যদি একবার নোট লিখে দেই যে অমুক, অমুক ছেলে অ্যাকাউন্টিং এ পাস করবে না, তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে না। দিলে তাদের প্রশাসন রেসপনসিবিলিটি নিবে, আমি না। তো এই কারণে আমার ক্লাস থেকে কিন্তু হাজিরা দিয়ে ভেগে যাওয়ার চিন্তা করো না। বুঝেছ? আমি স্যার ভাগি না স্যার। ভেরি গুড। তোমার মতো যদি সবাই হতো তাহলে তো ভালো হতো। তুমিও সবাইরে বলবা যে কেউ ভাগ্য না, বুঝছ? ভাগলে ক্ষতি, সব এই দিক স্যার দিয়ে ক্লাস ক্ষতি। করতে আমি ভালো লাগে। হ্যাঁ, ভাগলে সব দিক দিয়ে ক্ষতি, কিন্তু থাকলে সব দিক দিয়ে লাভ। অঙ্ক শেখা যায় জি ঠান্ডার স্যার। মধ্যে ঘরে বসে, আর ২ দিন পরে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে হবে। এটা একটা অঙ্কের সাবজেক্ট। বলো, একটা জিনিস যদি শিখে না নাও তাহলে কিভাবে পরীক্ষায় অ্যান্সার করবা? তাই না? আর এই করোনার সময় জি স্যারদের স্যার। বাসা বাড়িতে যাওয়াটাও তো রিস্কি, তাই না? তোমাদের হয়তো জি শরীরে স্যার। এনার্জি আছে কিন্তু তোমাদের বাবা-মার তো শরীরে এনার্জি তোমার মতো নেই। যদি তুমি সেই অসুখটা জীবাণুটা যদি বয়ে নিয়ে এসে বাসায় তোমার বাবা-মার দিয়ে দাও, তারা তো কষ্ট পাবে। তো এই কারণে স্যারদের বাসা বাড়িতে এখন না দৌড়ায় ঘরে বসে যদি কলেজের ক্লাসগুলো করা যায়, অন্তত অ্যাকাউন্টিং এর কথা আমি বলতে পারি
যে তাহলে কিন্তু কিছু জিনিস অন্তত শিখে পরীক্ষার হলে দিয়ে আসতে পারবে। তো এইজন্য ক্লাসে উপস্থিত থাকবা ফার্স্ট টু লাস্ট। চেষ্টা করবে যাতে লাইনটা ঠিক থাকে অনলাইন, অথবা ডাটা নিয়ে রাখবা যাতে আমরা নিয়মিত ক্লাসগুলো অন্তত করতে পারি। তো ঠিক আছে? চলো আমরা খাতা কলম নিয়ে বসে যাই সবাই। আমি পুরো অঙ্কটা পড়লাম। তোমরা দেখেছো লাস্টে এখানেও কিন্তু ওই একই কথা বলছে। মুনাফা বিক্রয়ের উপর 20%। আমাদের ১ নাম্বার অঙ্ক কিন্তু এই কথাটা ছিল। মুনাফা বিক্রয় মূল্যের উপর 20%। এই অঙ্কটার মধ্যেও এই একই কথা বলেছে। মুনাফা বিক্রয়ের উপর 20%। গতদিন আমি এই জিনিসটা তোমাদেরকে একবার বুঝিয়েছিলাম। আজকে যদি সেকেন্ড টাইম আবার করি, তাহলে কিন্তু এই উৎপাদন ব্যয় এখন আমাদের কাছে সহজ হয়ে যাবে। এতদিন আমি তোমাদেরকে বিবরণীটা শেখানোর চেষ্টা করেছি। আর এখন আমরা সরাসরি বিভিন্ন সালের কোয়েশ্চেন, সৃজনশীল কোয়েশ্চেন আমরা সরাসরি সলভ করছি। পরীক্ষার সময় তোমাদেরকে এরকম অঙ্কই ফেস করতে হবে এই চ্যাপ্টার থেকে। তো চলো আমরা ২ নম্বর অঙ্কটা এখন সমাধান করব। আমি ২ নম্বর অঙ্কটা তোমাদেরকে হাতে, হাতে করাবো বলে অঙ্কটা যেহেতু পড়ে ফেলছি, আমি এটা কপি করে নিয়ে যাই। এটাকে আমি কপি করে আমি নিচে নিয়ে যাচ্ছি। আর তোমরাও খাতা কলম নিয়ে নাও যাতে আমার সঙ্গে, সঙ্গে অঙ্কটা করতে পারো। এই যে আমি ২ নম্বর অঙ্কটা এখানে নিয়ে নিলাম। একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান ২০১৩ সালের ডিসেম্বর ৩১ তারিখে তোমাদের সমস্ত বছরের উৎপাদন ব্যয় সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হলো। এই অঙ্কটাই এখন আমরা সলভ করব। উনারা ক নাম্বারে আমাদেরকে বলছে মুখ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। দেখো, উনারা কিন্তু ক নাম্বারে আমাদেরকে বলছে মুখ্য ব্যয়ের পরিমাণটা নির্ণয় করো। তো আমরাও ক নাম্বার প্রশ্নের জবাব দেওয়ার জন্য রেডি আছি। চলো আমরা ক নাম্বার প্রশ্নের জবাবটা দেওয়ার জন্য আমরা রেডি হয়ে যাই। আমরা লিখে ফেলি মুখ্য ব্যয়ের পরিমাণ নির্ণয়। তোমরা সবাই ঘর টেনে ফেলো। আর আমার সাথে, সাথে অঙ্কটা করবে। মুখ্য ব্যয়ের পরিমাণ নির্ণয়। আমরা মুখ্য ব্যয়ের পরিমাণটা নির্ণয় করব। এটাই হলো আমাদের প্রথম কাজ। ক নাম্বারের প্রথম কাজ। কিভাবে আমরা মুখ্য ব্যয়টা বের করছি তোমরা খালি খেয়াল করবা। আমরা উৎপাদন ব্যয় বিবরণীর অঙ্কগুলোর জবাব যখন আমরা দেব, তখন আমরা এই উৎপাদন ব্যয় বিবরণী যদি এটা একক প্রতি না হয়, তাহলে আমরা ২ টো টাকার ঘর টানবো। আর যখন একক প্রতি হবে তখন আমরা একটা ঘর বেশি টানবো। কারণ আমি একক প্রতির অঙ্কটাও আমি তোমাদেরকে শিখিয়েছি। তো সবাই ঘরটা টেনে ফেলো। এবার আমরা অঙ্কর কাজ শুরু করে দেই। বলো মুখ্য ব্যয় যদি বের করতে হয়, মুখ্য ব্যয়ের উপাদান হচ্ছে ৩ টা। ব্যবহৃত কাঁচামালের ব্যয়, প্রত্যক্ষ মজুরি এবং অন্যান্য প্রত্যক্ষ খরচ। ব্যবহৃত কাঁচামালের ব্যয়, প্রত্যক্ষ মজুরি এবং অন্যান্য প্রত্যক্ষ খরচ। এই ৩ টা সমষ্টি হলো আমাদের মুখ্য ব্যয়। তো তোমরা দেখো তো আমাদের এই অঙ্কটার মধ্যে ব্যবহৃত কাঁচামালটা ওনারা শুরুতেই বলে দিয়েছে না? ৬৮,০০০ টাকা। তাহলে চলো আমরা শুরুতেই লিখে দেই ব্যবহৃত কাঁচামাল। প্রথম টাকার ঘরে লিখে দিলাম ৬৮,০০০ টাকা। আমরা ব্যবহৃত কাঁচামাল ৬৮,০০০ টাকা লিখে দিলাম, যেটা আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া ছিল। মুখ্য ব্যয়ের উপাদান হচ্ছে ৩ টা। ব্যবহৃত কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি আর অন্যান্য প্রত্যক্ষ খরচ। তোমরা এই ব্যবহৃত কাঁচামালটা সবাই লিখেছ? এবার দেখো তো আমাদের একটা প্রত্যক্ষ মজুরি আছে না অঙ্কে? আমরা ব্যবহৃত কাঁচামালের নিচে আমরা এখন ওই প্রত্যক্ষ মজুরিটা লিখে দিলাম। বলো প্রত্যক্ষ মজুরিটা আমাদেরকে বলে দিয়েছে প্রশ্নের মধ্যে ১৪,০০০ ঘন্টা আর প্রতি ঘন্টা ২ টাকা করে। তাহলে ১৪,০০০ এর সঙ্গে ২ গুণ করলে আমরা ২৮,০০০ টাকা মজুরি পেয়ে যাব না? ১৪,০০০ ঘন্টা আর প্রতি ঘন্টার জন্য মজুরি হচ্ছে ২ টাকা করে। তাহলে চলো আমরা মজুরিটা কিভাবে বের করব? ১৪,০০০ ঘন্টা এর সঙ্গে আমরা স্যার গুণ করে আসসালামু দেব। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কত রোল? স্যার 415। ৪১৫। থাকবা তো নাকি হাজিরা দিয়ে ভাগবা?
না না স্যার থাকবো। হ্যাঁ হ্যাঁ থাকো, যাবো লাভ কেন? হবে, লাভ হবে, থাকো। তাহলে 14,000 গুণ 2 টাকা, আমাদের আমাদের প্রতি ঘন্টার মজুরি 2 টাকা করে না? তাহলে প্রতি ঘন্টার মজুরি যদি 2 টাকা করে হয়, তাহলে তোমরা দেখো তো 14,000 গুণ 2, তাহলে আমাদের প্রত্যক্ষ মজুরির পরিমাণটা কত হয়? 28,000 টাকা। আমি যে মজুরিটা বের করলাম এবং লিখলাম, তোমরা বুঝছো তো সবাই না? ওনারা সরাসরি প্রশ্নের মধ্যে বলছিল যে আমরা প্রত্যক্ষ মজুরির জন্য 14,000 ঘন্টা কাজ করেছি, আর প্রতি ঘন্টার জন্য আমাদের মজুরির পরিমাণ হচ্ছে 2 টাকা করে। তাহলে আমাদের প্রত্যক্ষ মজুরির টাকার পরিমাণটা হবে 14,000 গুণ 2, 28,000 টাকা। আচ্ছা এবার দেখো, আমরা প্রত্যক্ষ মজুরি লেখার পর আমাদের প্রত্যক্ষ খরচ কিন্তু অঙ্কের মধ্যে ছিল 14,400 টাকা, দেখেছো? এই প্রত্যক্ষ খরচটাও কিন্তু আমাদের মুখ্য ব্যয়ের একটা আইটেম। তাহলে চলো আমরা এখন এই প্রত্যক্ষ মজুরির নিচে আমরা ওই প্রত্যক্ষ খরচটাও বসাই দেই, আর প্রত্যক্ষ খরচের পরিমাণটা হলো 14,400 টাকা। আমরা 14,400 টাকা এখানে লিখে দেই। আর তোমরা সবাই খেয়াল রেখো, মুখ্য ব্যয়ের উপাদান কিন্তু এই 3টা। এই 3টা ছাড়া মুখ্য ব্যয়ের মধ্যে অন্য কোনো আইটেম পৃথিবীতে নাই, তা বসবে কোথায়? আর পৃথিবীতে আর কোনো আইটেম নাই। মুখ্য ব্যয় বের করতে হলে আমাদেরকে এই 3টা আইটেমই বসাতে হয়। ব্যবহৃত কাঁচামালের ব্যয়, প্রত্যক্ষ মজুরি আর প্রত্যক্ষ খরচ। এই 3টা আইটেম আমাদেরকে মুখ্য ব্যয় যেহেতু বের করতে বলছে, আমরা 3টা আইটেমকে এখন আমরা যোগ করব। আমরা 3টা আইটেমকে যোগ করে আমরা এখন 2 নম্বর কলামে বসাই দিব। যদি 2 নম্বর কলামে বসাই দেই, তাহলে দেখো আমরা আমাদের কিন্তু মুখ্য ব্যয়ের পরিমাণটা পেয়ে যাব। বলো তো দেখি মুখ্য ব্যয়টা কত এসছে যোগফল? 1,10,000। এটাই হয়। তাহলে আমাদের মুখ্য ব্যয়ের পরিমাণটা 1,10,000 টাকা আমরা বের করে ফেলেছি। আমাদের প্রথম প্রশ্নের জবাবটা দেওয়া হয়ে গেল। তোমরা কি সবাই আমার প্রথম প্রশ্নের জবাব দেওয়াটা বুঝছো? জি স্যার। তোমরা কি সবাই এই ধরনের সৃজনশীল প্রশ্নের মধ্য থেকে যদি তোমাকে মুখ্য ব্যয় বের করতে বলে, তোমরা কি মুখ্য ব্যয়ের পরিমাণটা বের করতে পারবে? জি স্যার। আচ্ছা এবার দেখো ওনারা আমাদেরকে খ নাম্বারে বলছে মুখ্য ব্যয় 1,10,400 টাকা ধরে। দেখো আমাদের কিন্তু 1,10,000, ও 1,10,400 তো হওয়ার কথা, দেখো তো 1,10,400 হওয়ার কথা না? ওই যে লাস্টে যে 14,400 জি ছিল, স্যার। আমাদের তো 1,10,400 টাকাই হওয়ার কথা নাকি? জি স্যার। তো এবার দেখো ওনারা খ নম্বরে আমাদেরকে বলছে যে মুখ্য ব্যয়ের পরিমাণ 1,10,400 টাকা ধরে উৎপাদিত পণ্যের ব্যয়ের পরিমাণ বের করো। উৎপাদিত পণ্যের ব্যয় আর তৈরি মালের উৎপাদন ব্যয় একই কথা। উৎপাদিত পণ্যের ব্যয় আর তৈরি মালের উৎপাদন ব্যয় একই কথা। তাহলে এখন আমরা মুখ্য ব্যয়ের পরিমাণকে 1,10,000 টাকা ধরে আমরা উৎপাদিত পণ্যের ব্যয়ের পরিমাণ বের করব। তো উৎপাদিত পণ্যের ব্যয়ের পরিমাণ বের করার জন্য চলো খ নাম্বারের কাজটা আমরা স্টার্ট করি। আমরা লিখে ফেলি খ নাম্বারে উৎপাদিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয়। উৎপাদিত পণ্যের ব্যয়ের পরিমাণ উৎপাদিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয়। উৎপাদিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করার জন্য তোমাকে সর্বপ্রথম আগে মুখ্য ব্যয়টা লিখতে হবে। চলো আমরা লিখে ফেলি। আমাদের মুখ্য ব্যয়ের পরিমাণটা
ওনারাই বলে দিয়েছে যে আমাদের মুখ্য ব্যয়ের পরিমাণটা হবে 1,10,400। কিভাবে নির্ণয় করছি তোমরা সবাই একটু খেয়াল করো। আমি যে কটা অঙ্ক তোমাদেরকে করাবো, এ কয়টা অঙ্ক করতে, করতে দেখবা যে উৎপাদন ব্যয় তোমরা ঠিকই পরীক্ষাতে অ্যান্সার করতে পারছো। তাহলে 1,10,000 টাকা আমরা মুখ্য ব্যয় লিখে ফেলছি। হয়েছে? বলতো মুখ্য ব্যয় বের করার পর তৈরি মালের উৎপাদন ব্যয় বের করার আগে আমাদেরকে না কারখানার উৎপাদন ব্যয় বের করতে হয়? স্মরণ বলতে পারবে? স্মরণ? আমরা কারখানার উৎপাদন ব্যয় বের করার জন্য মুখ্য ব্যয়ের সঙ্গে কোন আইটেমটা যোগ করব? কারখানার উপর বেতন পেতে জন্য মুখ্য ব্যয় আমরা আমরা কারখানার উৎপাদন ব্যয় বের করার জন্য মুখ্য ব্যয়ের সাথে কোন আইটেমটা যোগ করব? কারখানার উপরিব্যয় যোগ করব। চলো আমরা লিখে দেই যোগ যোগ কারখানার উপরিব্যয় আমরা কারখানার উপরিব্যয়টা যোগ করব। আমরা এই যে কারখানার উপরিব্যয় লিখে একটা কলম দিলাম। এবার আমরা খুঁজে দেখব আমাদের উপরের কোন কোন আইটেম কারখানার উপরিব্যয়ের মধ্যে বসবে। আমাদের কোন কোন আইটেম? স্যার হ্যাঁ বলো। স্যার ওই যে মুখ্য ব্যয় স্যার 1,10,400 হবে, 10,000 লিখছেন। না আমি 400 লিখছি পরে। উইন ও 2 আচ্ছা আচ্ছা, নাম্বারটা ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক 6 নাম্বার। ঠিক ঠিক ঠিক, হ্যাঁ হ্যাঁ, এই যে লিখে দিলাম। ঠিক আছে, হ্যাঁ ও ঠিক বলেছে। চলো কারখানার উপরিব্যয়ের আন্ডারে কোন কোন আইটেম বসবে একটু দেখি উপরের প্রশ্নের মধ্যে। চলো বলতো কারখানার উপরিব্যয়ের মধ্যে আমাদের পরোক্ষ খরচ আছে 8,400। বলতো পরোক্ষ খরচটা লিখবো না? সকল প্রকার পরোক্ষ খরচ কিন্তু কারখানার উপরিব্যয়ে বসে। তাহলে চলো আমরা পরোক্ষ খরচটা লিখে দেই। আমাদের পরোক্ষ খরচটা কত টাকা ছিল? 8,400 টাকা। লিখে দাও 8,400। পরোক্ষ খরচটা কারখানার উপরিব্যয় হিসেবে বসবে, বসায় দিলাম। এরপরে দেখো কারখানার বিবিধ খরচ, এটাও তো কারখানার উপরিব্যয়ে বসবে নাকি? 18,000 টাকা। তাহলে চলো লিখে জি, দেই স্যার। কারখানার বিবিধ খরচ 18,000 টাকা। এটাও কারখানার উপরিব্যয়ের মধ্যে বসবে, বসায় দাও। 18,000 টাকা আমরা বসায় দিলাম। কারখানার বিবিধ খরচ বসানো হয়ে গেল। এরপরে দেখো কারখানার বিবিধ খরচের পর প্রশাসনিক খরচটা আসবে না, বিক্রয় খরচ আসবে না, কিন্তু কারখানায় স্যার। সরবরাহকৃত বিবিধ দ্রব্যাদি, কারখানায় সরবরাহকৃত বিবিধ দ্রব্যাদি 20,000 টাকা। এটাও কিন্তু কারখানার উপরিব্যয় হিসেবে আসবে। তাহলে চলো লিখে দেই সেটা। কারখানায় সরবরাহকৃত বিবিধ দ্রব্যাদি দেখো কত টাকা হয়? 20,000। লিখে দাও 20,000। আমাদের সবগুলো আইটেম এখানে লেখা শেষ। এবার এই কারখানার উপরিব্যয়টাকে আমরা এখন যোগ করে আমরা 2 নাম্বার কলামে নিয়ে যাব। তাহলে দেখো তো আমাদের মোট কারখানার উপরিব্যয়ের পরিমাণটা কত হয়? 46,400। 44,400। 46,000। 46 না? জি স্যার। তাহলে 46,400 আর উপরে ছিল 1,10,400। চলো এই দুটো আমরা যোগ করি। এই দুটো যোগ করলে আমরা মোট যোগফলটা কত পাবো একটু বলো? 1,56,800। 1,56,800 1,56,800।
এটাকে আমরা বলবো কারখানার উৎপাদন জি ব্যয়। স্যার। এটাকে আমরা বলবো কারখানার উৎপাদন ব্যয়। এটাকে আমরা বলবো কারখানার উৎপাদন ব্যয়। আর কারখানার উৎপাদন ব্যয় থেকে যদি আমি উৎপাদিত পণ্যের ব্যয়ের পরিমাণ জানতে চাই, তাহলে আমাদের চলতি কার্যের প্রারম্ভিক মজুদটা যোগ করতে হবে আর চলতি কার্যের সমাপনী মজুদটা বাদ দিতে হবে। কারণ উৎপাদিত পণ্যের ব্যয়ের পরিমাণ বের করার জন্যই কিন্তু চলতি কার্য বা আংশিক সমাপ্ত পণ্যটা ব্যবহার করা হয়। তোমরা দেখো আমাদের অঙ্কের মধ্যে কিন্তু চলতি কার্যের প্রারম্ভিক মজুদ দেওয়া ছিল। চলতি কার্যের প্রারম্ভিক মজুদটা 10,400 আর চলতি কার্যের সমাপনী মজুদটা 13,000 দেওয়া ছিল কিন্তু, দেখেছো? তাহলে চলো আমরা চলতি কার্যের প্রারম্ভিক মজুদ যোগ করে দেই। যোগ চলতি কার্যের প্রারম্ভিক মজুদ। দেখো আমাদের চলতি কার্যের প্রারম্ভিক মজুদটা ছিল 10,400 টাকা। আমরা চলতি কার্যের প্রারম্ভিক মজুদটা 10,400 টাকা যোগ করে দেই। দশ হাজার চারশো যোগ করলে যোগফলটা কত হয় দেখো? 1,67,200 এটাই হয়। 1 লক্ষ জি স্যার। আচ্ছা, এবার আমরা এখান থেকে বাদ দিয়ে দিব এবার চলতি কার্যের সমাপনী মজুদ। চলতি কার্যের সমাপনী মজুদ। দেখো তো আমাদের চলতি কার্যের সমাপনী মজুদ আছে 13,000 টাকা, দেখেছো? তাহলে চলতি কার্যের সমাপনী মজুদটা হচ্ছে 13,000 টাকা। যদি আমি এখন এই 13,000 টাকা এখান থেকে বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু আমার কিন্তু উৎপাদিত পণ্যের ব্যয়ের পরিমাণটা তাহলে আমরা পেয়ে যাব। দেখো তো 13,000 বাদ দিয়ে দিলে আমাদের উৎপাদিত পণ্যের ব্যয়ের পরিমাণটা কত আসে? এক লক্ষ 1,54,200। 1,54,200 টাকা। আর এই 1,54,200 টাকাকেই আমরা বলবো উৎপাদিত পণ্যের ব্যয়, যেটা ওনারা বের করতে বলেছে। উৎপাদিত পণ্যের ব্যয়। তাহলে আমাদের উৎপাদিত পণ্যের ব্যয়ের পরিমাণটা বের হয়ে গেল, যেটা ওনারা বের করতে বলেছে, সেটা আমাদের বের হয়ে গেল 1,54,200, যেটা আমাদের এই অঙ্কে বের করতে বলেছিল। আমরা বের করে ফেললাম। তোমরা কি সবাই উৎপাদিত পণ্যের ব্যয় বের করাটা বুঝছো? এতদিন তোমাদেরকে বিবরণীটা শিখিয়েছি, এখন আমরা সরাসরি বোর্ডের কোশ্চেন সলভ করছি। আমরা বোর্ডের কোশ্চেনের যে উৎপাদন ব্যয়ের উপর যে সৃজনশীল প্রশ্নগুলো হয়েছে, আমরা সেগুলো একটা একটা করে সলভ করে আমরা পরীক্ষায় অ্যান্সার করার জন্য নিজেদেরকে তৈরি করছি। তো বলো তো, খ নম্বর প্রশ্নের উত্তরটা কমপ্লিট হলো? তোমরা সবাই বুঝছো খ নম্বর প্রশ্নের উত্তর? জি স্যার। আচ্ছা, কোনো কোশ্চেন নাই তাহলে এর মধ্যে। এরপরে দেখো গ নাম্বারে ওনারা আমাদেরকে প্রশ্ন করেছিল যে এখানে একটা শূন্য বেশি হয়ে গেছে।
এখানে ওনারা বলেছে যে উৎপাদিত পণ্যের ব্যয়ের পরিমাণ যদি ১,৫৪,২০০ টাকা হয়, আমাদের তো তাই আসছে। হ্যাঁ, ১,৫৪,২০০ ধরে মুনাফার পরিমাণ নির্ণয় করো। তার মানে এখন এখান থেকে আমাদেরকে কি করতে হবে? বাকি কাজটুকু শেষ করতে হবে। অর্থাৎ আমাদের মুনাফা পর্যন্ত কাজ করতে হবে এখন। তবে উৎপাদিত পণ্যের ব্যয় আমাদেরকে ১,৫৪,২০০ টাকা ধরতে বলেছে। তাহলে আমরা মুনাফার পরিমাণটা বের করব। তাহলে চলো আমরা গ নাম্বার প্রশ্নের উত্তরটা দেব এখন। গ নাম্বার প্রশ্নের উত্তরে আমরা লিখব মুনাফার পরিমাণ নির্ণয়। আমরা মুনাফার পরিমাণ নির্ণয়টা এখন আমরা এখান থেকে শিখব। মুনাফার পরিমাণ নির্ণয় গ নাম্বার প্রশ্নের উত্তর। বলতো মুনাফার পরিমাণ যদি এখন আমাদেরকে বের করতে হয়, তাহলে সবার আগে আমাদের ওই যে উৎপাদিত পণ্যের ব্যয় যেটা বের করেছি ১,৫৪,২০০ টাকা, এটাকে আগে আমরা আমাদের ২ নাম্বার কলামে আগে লিখে নেই। উৎপাদিত পণ্যের ব্যয়। চলো লিখে ফেলি। উৎপাদিত পণ্যের ব্যয় আমাদের উৎপাদিত পণ্যের ব্যয়ের পরিমাণ ছিল ১,৫৪,২০০। উৎপাদিত পণ্যের ব্যয় থেকে যদি আমরা বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয় বের করতে চাই, তাহলে বলতো তৈরি মালের প্রারম্ভিক মজুদ যোগ করতে হয় আর তৈরি মালের সমাপনী মজুদ না বাদ দিতে হয়। উৎপাদিত পণ্যের ব্যয় থেকে যদি আমরা বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয় বের করতে চাই, তাহলে তৈরি মালের প্রারম্ভিক মজুদটা যোগ করতে হয় আর তৈরি মালের সমাপনী মজুদটা বাদ দিতে হয়। বাদ দিতে হয়। আর সেটা কিন্তু আমাদের অঙ্কের মধ্যে দেওয়া আছে, তোমরা দেখো। ওই যে আমাদের তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদটা ২৭,০০০ আর তৈরি পণ্যের সমাপনী মজুদ দেওয়া হচ্ছে ১৭,০০০। দেখেছো? আমরা প্রারম্ভিকটা যোগ করব আর সমাপনীটা বাদ দিব। তাহলে কিন্তু আমরা বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয়টা পেয়ে যাব। তাহলে চলো আমরা গ নাম্বার প্রশ্নের উত্তর দিতে গিয়ে উৎপাদিত পণ্যের ব্যয় লেখার পর এবার আমরা এটার সঙ্গে যোগ করে দেই। যোগ তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ। তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ। আমাদের তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদটা ছিল ২৮,০০০ টাকা। ২৭,০০০ টাকা। তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদটা ছিল ২৭,০০০ টাকা। চলো লিখে দেই ২৭,০০০ টাকা। চলো আমরা ২৭,০০০ টাকাটা যোগ করি। দেখো তো ২৭,০০০ টাকা যোগ করে নিচে নামাও কত টাকা হয়? এক লক্ষ ৮১,২০০ বোধ হয়। জি স্যার, ১,৮১,২০০। আর এখান থেকে আমরা বাদ দিয়ে দিব তৈরি পণ্যের সমাপনী মজুদ। আমরা এখান থেকে বাদ দিয়ে দিব তৈরি পণ্যের সমাপনী মজুদ। দেখো আমাদের তৈরি পণ্যের সমাপনী মজুদ ১৭,০০০ টাকা দেয়া ছিল। এই যে তৈরি পণ্যের সমাপনী মজুদ দেখো ১৭,০০০ টাকা দেয়া আছে। তাহলে তৈরি পণ্যের সমাপনী মজুদ আমরা ১৭,০০০ টাকা এখন এখান থেকে বাদ দিয়ে দিব। তাহলে তৈরি পণ্যের সমাপনী মজুদ বাদ দিলেই কিন্তু তুমি বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয়টা পেয়ে যাবে। দেখো তো তোমার বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয়ের পরিমাণটা কত আসে? বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয়ের পরিমাণটা কত আসে দেখো তো।
17,000 বাদ দিলে 1,64,200 1,64,200 এই 1,64,200 কে আমরা বলবো বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয়। বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয়। তাহলে আমাদের বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয়টা আমরা পেয়ে গেলাম আপাতত 1,64,200। কিন্তু বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয় থেকে যদি মোট ব্যয় জানতে হয় তাহলে কিন্তু আমাদেরকে আরো দুটো খরচ এখানে যোগ করতে হয়। খেয়াল আছে তোমাদের? একটা হচ্ছে অফিস ও প্রশাসনিক উপরি ব্যয়, আর একটা হচ্ছে বিক্রয় উপরি ব্যয়। এই দুটো খরচ আমাদেরকে এখানে যোগ করতে হয়, তাই না? তাহলে দেখো আমাদের কোশ্চেনের মধ্যে আমাদের প্রশাসনিক খরচ রয়েছে 14,000, বিক্রয় খরচ রয়েছে 30,000। তাহলে এই দুটো খরচ এখন আমাদেরকে যোগ করতে হবে। চলো আমরা প্রথমে প্রশাসনিক খরচটা যোগ করি 14,000। আমরা যোগ করব প্রশাসনিক খরচ 14,000 যোগ প্রশাসনিক খরচ 14,000 প্রশাসনিক খরচের পর এবার আমাদের বিক্রয় খরচটাও যোগ করতে হবে। দেখো আমাদের প্রশ্নের মধ্যে বিক্রয় খরচটাও ছিল। আমাদের বিক্রয় খরচটাও ছিল, দেখো অঙ্কের মধ্যে বিক্রয় খরচের পরিমাণটা ছিল 30,000 টাকা। তাহলে আমরা বিক্রয় খরচটাও লিখে দিব 30,000 টাকা। যোগ বিক্রয় খরচ 30,000 টাকা। এই দুটো মিলায় আমাদের মোট যেটা খরচের পরিমাণটা হবে সেটা আমরা 2 নম্বর কলামে নিয়ে যাই। তাহলে এটা হবে 44,000 টাকা। এবার এই অ্যামাউন্টের সঙ্গে 44,000 যোগ করলে এই অ্যামাউন্টের সঙ্গে 44,000 যোগ করলে আমরা কিন্তু মোট ব্যয়ের পরিমাণটা পেয়ে যাব। দেখো তো আমাদের মোট ব্যয়ের পরিমাণটা কত হয়? 2,08,200। এটাকে আমরা বলবো মোট ব্যয়। 2,08,200 পেয়ে গেলাম আমাদের মোট ব্যয়। তোমরা কি সবাই মোট ব্যয়টা বের করা বুঝছো? Yes, sir. জি স্যার। এবার আমরা মুনাফাটা যদি বের করতে পারি, এটাই কি তোমরা বের করতে বলছে, তাহলে কিন্তু আমরা আমাদের বিক্রয়টা পেয়ে যাব। কিন্তু মুনাফাটা বের করার জন্য তোমরা খেয়াল করো আমাদের কোশ্চেনের মধ্যে সেই আগের অঙ্কটার মতন একই রকম কথাবার্তা বলেছে। সেটা কি? ওনারা বলেছে মুনাফা নাকি বিক্রয়ের উপর 20%। বিক্রয়ের উপর 20% মুনাফার কথা ওনারা বলছে। বিক্রয়ের উপর 20%। আমি তোমাদের গতদিন বুঝিয়েছিলাম এটা। বিক্রয়ের উপর যদি 20% বলে তাহলে তোমরা দেখো এই ছকটার মধ্যে ব্যয় যোগ মুনাফা সমান সমান বিক্রয়। যার উপর মুনাফা ধরতে বলে তার নিচে 100। তাহলে বিক্রয়ের উপর মুনাফা ধরতে বলেছে তাই বিক্রয়ের নিচে 100, মুনাফার নিচে 20। তাহলে আমাদের মোট ব্যয়ের পরিমাণটা কত? 80 না? তাহলে বিক্রয়ের উপর যদি আমি 20% মুনাফা ধরি তাহলে আমাদের ব্যয়টা কি 80% এর সমান হয়ে যায় না? জি স্যার। তাহলে আমরা যে ব্যয়টা বের করেছি এখন 2,08,200 টাকা, এটা কি তাহলে 80% এর সমান না? তাহলে এটা যদি 80% এর সমান হয় তাহলে 20% সমান প্রফিট। এটা যদি 80%